গুমে জড়িত অভিযোগে 25 সেনা কর্মকর্তার 15 জন হেফাজতে, মেজর জেনারেল কবির নিখোঁজ। অবসরে আছেন 9 জন, এখনো পৌঁছায়নি গ্রেফতারি পরোয়ানা। ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। কয়েক উপদেষ্টা দলীয় পক্ষপাতিত্ব করছেন, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। সেফ এক্সিটের দরকার দেখছেন না আসিফ নজরুল। পুলিশের বাধায় কাকরাইলে জাপার সমাবেশ পণ্ড, দফায় দফায় সংঘর্ষ। জিএম কাদেরের নেতৃত্ব অবৈধ বলছে আনিস হাওলাদার গ্রুপ, অফিস দখলের অপেক্ষা। কাকে বলে আইনের শাসন দেখানো হবে নির্বাচনে, বলেছেন সিইসি। গণভোটের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ সুজন সম্পাদকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলার বিষয়ে শনিবার ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ীও গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় বলে জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার দুটি মামলায় বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই অভ্যুত্থানকারীদের ক্ষোভ আলোচনা সমালোচনার মধ্যে শনিবার সেনানিবাসে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ বিষয়ে ব্রিফিং করেন। জানান, 25 জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন 9 জন, এলপিআরে 1 জন আর সেনাবাহিনীতে কর্মরত আছেন 15 জন। পরোয়ানা এখনো তাদের হাতে না পৌঁছালেও এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বলে জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল। আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি, যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বর্তমান কর্মরত ও এলপিআরে থাকা সবাই সেনা হেফাজতে আছেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়। জেনারেল কবিরের নিখোঁজ থাকাকে বেআইনি অনুপস্থিত ঘোষণা করা সহ এ বিষয়ে ব্যাখ্যাও দেন মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। 10 জনের মধ্যে খালি 10 জন না, 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। 14 জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। সকলকে আমরা বলেছি, ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এই ওয়ারেন্ট নিয়ে। কাজেই 22 অক্টোবর এদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইনি ব্যাখ্যা পাওয়ার সাপেক্ষে সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল জানান, সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন ধরেন যে একজন আমাদের মেজরের নাম আছে এখানে, তার বয়স 49 বছর 7 মাস। এখন তর্কের খাতিরে তার ট্রায়াল শুরু হলো, ট্রায়াল শেষ হইতে হইতে তার 50 পার হয়ে গেছে। তারপরে তাকে বলা হলো একুইটেড। তাহলে হলোটা কি? ক্যান ই কাম ব্যাক? ও তো রিটায়ার্ড চলে গেছে, আমার কিন্তু তার বয়স শেষ, আমি তাকে নিতে পারছি না আবার। সুতরাং আমরা এটার ব্যাপারে ডেল্টা যেটা আছে, এই ডেল্টার ব্যাপারে ফর আর্ম ফোর্সেস, স্পেশালি ফর আর্মি যদি বলি, নেভি আর সেম, তার জন্য এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা আমরা চাবো ইমিডিয়েটলি। গুম কমিশনের পাশাপাশি গুমের অভিযোগের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীও ন্যায় বিচারের পক্ষে বলে জানান তিনি। বাট সেনাবাহিনী তো কিছু করেন, আমি বললামই তো, সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন, ওইখানে তারা স্পষ্ট করে বলেছে, সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনী এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টাদের কেউ কেউ কোনো দলের পক্ষে কাজ করছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানান তিনি। ভারতকে সতর্ক করে বিএনপি মহাসচিবের আহ্বান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যেন হস্তক্ষেপ না করা হয়। গতকাল গাজীপুরের কাপাসিয়া বিএনপি আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল মাঠে দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব মঞ্চে ওঠেন শাহ রিয়াজুল হান্নানকে সঙ্গে নিয়ে।
বাবার নির্বাচনী এলাকায় ছেলে রিয়াজুল হান্নানকে ধানের শীষের আগামীর সম্ভাব্য কাণ্ডারি হিসেবে পরিচয় করিয়ে দেন বিএনপি মহাসচিব। বিএনপি নেতা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন বক্তারা। বিশেষ করে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে হান্নান শাহর সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শব্দ ছিল ঐক্যবদ্ধ কাপাসিয়া। আসুন আমরা ঐক্যবদ্ধ কাপাসিয়া গড়ে তুলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসম ও হান্নান শাহর সাহসিকতা ও স্বচ্ছ রাজনীতি অনুসরণ করতে হবে তরুণ প্রজন্মকে। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে আজ নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য ভূমিকা রাখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ থেকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানই রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন। সংস্কারের জন্মই তো বিএনপির হাতে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় তিনি প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন। এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করবে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোনো নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি নির্বাচনের রাস্তায় নেমে গেছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। তাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষে নির্বাচন করতে নেমে পড়েন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কাপাসিয়া, গাজীপুর। এদিকে উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার সকালে খুলনা পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন। গোলাম পরোয়ার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন ও সরকারের কোনো উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা যাচ্ছে। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বানও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? খেলার মাঠটা সমান হইতে হবে। একদিক উঁচু আর একদিক নিচু, এই মাঠে খেলা যায়? জানে না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক হয়নি। দেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয় তবে সময়ই বলে দেবে।
গতকাল দুপুরে রংপুরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এমন কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানান আক্তার হোসেন। শেখ হাসিনার আমলে গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না। র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যেসব সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি করেন এনসিপির এই শীর্ষ নেতা। যেসব জেনারেলরা, যেসব ডিজিএফআই কর্মকর্তারা, র্যাবের কর্মকর্তারা, সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না করে বন্দি করেছে, তাদেরকে অতি সত্বরে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই। একই সাথে আমরা এই কথাটা বলি, বাংলাদেশের সেনাবাহিনী এই প্রতিষ্ঠানকে যারা কালিমা লাপানোর চেষ্টা করেছে, এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে যারা হাসিনার হুকুমকে তামিল করে গুম করেছে, খুন করেছে, তারা দেশের শত্রু, তারা বাংলাদেশের মানুষের শত্রু, তাদের সঙ্গে কোনো আপোষের জায়গা নেই। উপদেষ্টাদের সেফ এক্সিটের পরিকল্পনা নেই, বরং দেশকে অপশাসনের দুষ্টু চক্র থেকে সেফ এক্সিট দিতে চায় অন্তর্বর্তী সরকার, বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে, খসড়া অধ্যাদেশ পর্যালোচনা করে মন্তব্য দেশের প্রধান আইন কর্মকর্তা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়ার ওপর মতামত নিতে শনিবার রাজধানীর একটি হোটেলে পরামর্শ সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। খসড়া প্রস্তাব বিশ্লেষণ করে দেশের প্রধান আইন কর্মকর্তা বলেন, এতে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি কমিশনকে। জাতীয় মানবাধিকার কমিশন এই আইনের আওতায় একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। খসড়া অধ্যাদেশটির বিভিন্ন দুর্বলতা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, মানবাধিকার কমিশনকে আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিল, সেই দুষ্টু চক্র ভাঙতে কাজ করছে সরকার। যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বাংলাদেশে একটা সত্যিকারের মানবাধিকার কমিশন গড়ে উঠবে। এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার কমিশন আছে, সবগুলি এফেক্টিভ হয় নাই। কিছু দেশে এফেক্টিভ হয়েছে, অন্য অনেক দেশে হয়নি। বাংলাদেশ তার মধ্যে ছিল সবচেয়ে নিম্নতম। The consequence of the recommendations of the commission, will it only be creating moral force? In a country like Bangladesh, creating moral force also cannot be underestimated. আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উপদেষ্টারা সেফ এক্সিট চান না, বরং দুর্নীতি এবং অপশাসন থেকে দেশকে বের করে আনতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। বক্তারা বলেন, বিভিন্ন দুর্বলতা দূর করে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর করতে পারলে নাগরিকের মর্যাদা সুরক্ষিত থাকবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মুহুর্মুহু টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপে পণ্ড হয়ে গেছে গতকালের রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশের সমাবেশ। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়া রাস্তা বন্ধ করে সমাবেশ না করতে বারবার অনুরোধ করার পরও তোয়াক্কা করেনি জাতীয় পার্টি। আর মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পূর্ব অনুমতি না নিয়ে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে দলটির জিএম কাদেরের অংশ। শুরু হয় পুলিশের অ্যাকশন, সাউন্ড গ্রেনেড, জলকামান আর টিয়ার শেলে অলিগলিতে আশ্রয় নেন দলটির নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ব্যস্ত সড়কে তৈরি করা জাতীয় পার্টির অস্থায়ী মঞ্চ ভেঙে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সম্পূর্ণ শান্তিপূর্ণ পার্টি অফিসের সামনে
হঠাৎ করে আমরা দেখতে পারি, এর আগে অবশ্য আমাদেরকে পুলিশ বলেছিলেন প্রোগ্রামটা খুব শর্ট করতে, আমরাও শর্ট করছিলাম। তো আমি মনে করি সম্পূর্ণ অযাচিতভাবে, অন্যায়ভাবে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আজকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের এমন হামলার নিন্দা জানান দলটির নেতাকর্মীরা। মহাসচিব আর চেয়ারম্যান সাহেব বক্তব্য দিব, ওই মুহূর্তে পিছন দিক থেকে ককটেল বিস্ফোরণ করা শুরু করছে, জল কামান দিয়ে পানি মারে। এরপরে এই জাতীয় পার্টির এই যত নেতাকর্মী আছে সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তার উপরে যে সাউন্ড গ্রেনেড মারা হলো, পাথর নিক্ষেপ করা হলো, গ্যাস মারা হলো, পানি নিক্ষেপ করা হলো, এগুলা কি ঠিক? আপনারা বলেন। সুন্দরভাবে আমাদের সভা চলছিল, এর মধ্যে হঠাৎ করে আমরা সামনে ছিলাম, পিছনে দেখি বিকট শব্দ, এই দৌড়াদৌড়ি। আমরা প্রতিবাদ করেছি পেশি সরকারের বিরুদ্ধে, আমরা তাদের সাথে পারি নাই, আমাদের তো জীবনের ভয় আছে, আমরা হয়তো সাইড নিছি বা আমরা বেঁচে থাকার জন্য হয়তো আমরা একটু তাদের পাশে থাকছি। তবে পুলিশের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করে সেখানে ককটেল ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে জাতীয় পার্টি। আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম যে যেহেতু আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা করতে পারেন, আর এর সাথে আমাদের কোনো সম্পর্ক নয়, হ্যাঁ, তো আপনারা করেন, কিন্তু সেটা হচ্ছে রাস্তা দখল করে বা রাস্তাটা খোলা রাখেন। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ দলটির সিনিয়র নেতারা অবরুদ্ধ হয়ে পড়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে গত 29 আগস্ট একই স্থানে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, উপদেষ্টারাই বলছেন বিএনপি জামায়াত প্রশাসনকে ভাগাভাগি করে দখলে নিয়েছে। এমন পরিস্থিতিতে সরকার নিরপেক্ষ থেকে নির্বাচন করতে পারবেন না বলেও মন্তব্য তার। শনিবার দুপুরে গুলশানে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এমন মন্তব্য করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতই বলুন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জনগণ তা বিশ্বাস করে না। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জিএম কাদের জাতীয় পার্টির ক্ষমতা দখল গণতান্ত্রিকভাবে নয়, জোর করে রাতের অন্ধকারে নিয়েছেন। এজন্য মামলা করার কথা ভাবা হচ্ছে বলেও জানান। জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের কমিটি প্রকাশের পর দলীয় অফিস দখলে নেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোট কেন্দ্রের সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। শনিবার সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের যে ক্ষমতা দেয়া হয়েছে তার যথাযথ ব্যবহার না করলে নির্বাচন কর্মকর্তাদেরকেই দায়ী করা হবে। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানান তিনি। বলেন, এবারে নির্বাচনে আইনের শাসন কাকে বলে দেখাতে চায় ইসি। নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে, আপনারা টের পাচ্ছেন। নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। যে সমস্ত ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার দেবো। আপনি যাতে ক্ষমতা, এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নেব। আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার হলেই ভবিষ্যতের নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সংস্কারে ইতিবাচক হতে হবে। তিনি বলেন, যে গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে সেটিকে কাজে লাগাতে হবে। গণভোটের পক্ষে ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। বলেন, শেখ হাসিনা যে স্বৈরাচারী কাঠামো তৈরি করেছে তা এখনো বিদ্যমান, তাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়, এমন মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি আরো বলেন, ক্ষমতার সাথে দুর্নীতির জাদুর কাঠি আছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয়টি সুরাহা হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি হয়তো সরকারের হাতে দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বারবার বিদেশে টাকা পাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এলপিজির দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর নীতিগত সমন্বয় ও কঠোর তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গতকাল রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। টেকসই এলপিজি অর্থনীতি, পরিবেশগত প্রভাব ও নিরাপত্তা জোরদার বিষয়ে রাজধানীর একটি হোটেলে বিশেষ সেমিনারের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। অংশ নেন জ্বালানি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও রাজনীতিবিদরা। এলপিজি খাতের ভবিষ্যৎ নীতিমালা, নিরাপত্তা মানদণ্ড, বাজার কাঠামো, পরিবেশগত টেকসই ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় সেমিনারে। জ্বালানি খাতের ঝুঁকি কমাতে কঠোর নিরাপত্তা নীতিমালা ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন বক্তারা। আত্মা এবং ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নেই। যে কমিশনের সক্ষমতা নেই, তাকে সক্ষমতাহীনভাবে তাকে কাজ করতে দিলে সেখানে বিপর্যয় বাড়বে। তাকে সক্ষম করে তুলতে হলে আদমারাদের ঘামেরে তুই বাসা, তাকে ঘাম আঁকতে হবে। এলপিজি একটা গ্রোয়িং সেক্টর অলরেডি প্রথমে উপস্থাপন করা হয়েছে এবং আমার মনে হয় উপস্থাপনা দেখে যে এলপিজি ব্যবহার বাংলাদেশে ভবিষ্যতে আরো বাড়বে। যেহেতু ভবিষ্যতে এর ব্যবহার বাড়বে, অতএব আমাদের নিরাপত্তার বিষয়টিও আসবে। ভোক্তার ভোগান্তি কমাতে লাইসেন্স ফি কমানোর পরিকল্পনার কথা জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করব যাতে ভোক্তা বান্ধব ভূমিকা আমরা পুরোপুরি পালন করতে পারি এবং ভোক্তারা যেন যে দাম দেওয়া উচিত তার চেয়ে বেশি দাম দিতে না। জ্বালানির ব্যবহার তদারকির পাশাপাশি সামাজিক সচেতনতার বৃদ্ধির উপর গুরুত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা যে সুন্দরবনে একটি বিদ্যুৎ কারখানা কয়লা আমদানি করে আমরা চালাচ্ছি, সেই কয়লা কিন্তু যেখান থেকে আসছে তারা নিজেরাই সেই কয়লা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করেছে, বিকজ অফ হাই সালফার কন্টেন্ট 10%। আর আমাদের কয়লার সালফার কন্টেন্ট মোটামুটি আমরা যতদূর জানি only of the order of 1%। রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের অদূরদর্শিতায় জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই যে এলপিজি এখন দাম মনে হয় 1200 কত টাকা করে পার সিলিন্ডার, এটা 1000 টাকার কমে আসা নিচে আসা উচিত। এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। তবে পণ্যটি সহজলভ্য করতে বে টার্মিনাল এবং এলপিজি খাতে অবকাঠামো উন্নয়ন দরকার বলছেন সংশ্লিষ্টরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গুমে জড়িত অভিযোগে 25 সেনা কর্মকর্তার 15 জন হেফাজতে। মেজর জেনারেল কবির নিখোঁজ, অবসরে আছেন 9 জন, এখনো পৌঁছেনি গ্রেফতারি পরোয়ানা। ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। কয়েক উপদেষ্টা দলীয় পক্ষপাতিত্ব করছেন, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। সেফ এক্সিটের দরকার দেখছেন না আসিফ নজরুল। পুলিশের বাধায় কাকরাইলে জাপার সমাবেশ পণ্ড, দফায় দফায় সংঘর্ষ। জিএম কাদেরের নেতৃত্ব অবৈধ বলছে আনিস হাওলাদার গ্রুপ, অফিস দখলের অপেক্ষা। কাকে বলে আইনের শাসন দেখানো হবে নির্বাচনে, বলেছেন সিইসি। গণভোটের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ সুজন সম্পাদকের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews।
সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।